একটা ছবি দেখাই আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, বেলুন দিয়ে সুসজ্জিত নৌকা। এই নৌকা সরকারি প্রকল্পের, অর্থাৎ প্রত্যন্ত যারা মানুষজন থাকেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকার, সরকারি আধিকারিকরা তারা পৌঁছে যাচ্ছেন। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি তিস্তার চরে দুয়ারে সরকার। তিস্তার দুর্গম চরে হাজির প্রশাসনিক কর্তারা, নৌকা এভাবেই নৌকা নিয়ে ট্রাক্টরে করে তিস্তার চরে। আমার সঙ্গে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে এই সরকারের, রাজ্য সরকারের যে প্রকল্প এবং দুয়ারে সরকারের যা যা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা যেন প্রত্যেকটা মানুষ পায়, প্রত্যন্ত গ্রামের মানুষজন যেন পায়। আর সেই জন্যই কি এই উদ্যোগ সেই মানুষজনের কাছে পৌঁছে যাওয়ার জন্যই? একদম ঠিক তাই, কারণ এই অঞ্চলের মানুষগুলো কিন্তু বলা যেতে পারে সরকারি একাধিক পরিষেবা থেকে বঞ্চিত। তার কারণ যোগাযোগ। এই এলাকার মানুষজনের পক্ষে এই নদী পেরিয়ে, দীর্ঘ বালুচর পেরিয়ে কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করাটা সম্ভব হচ্ছিল না। সেই কারণে প্রশাসন কিন্তু এদের দুয়ারে গিয়ে পৌঁছলো, অর্থাৎ দীর্ঘ জলপথ, তারপর দীর্ঘ বালিচর পেরিয়ে তারা পৌঁছে গেলেন গ্রামের ঠিক অভ্যন্তরে, যেটাকে বলা হয় বাহিরচর। তিস্তা নদীর এই চর এলাকাটা বলা যেতে পারে 3 মাস জলের তলায় থাকে। সেই সময় মানুষজন চলে আসে অন্যত্র, এবং তারপর যখন জল নেমে যায় সেখানে একটা জনবসতি গড়ে ওঠে। প্রায় 300টি পরিবার বসবাস করেন এখানে, 1200-র মতন মানুষ বসবাস করেন। সেই এলাকার মানুষ এতদিন যারা বিচ্ছিন্ন ছিল সরকারি পরিষেবা থেকে, যারা সরকারি পরিষেবা চাইলেও পেতে পারছিলেন না, কারণ সেই জায়গায় পৌঁছানোর মতন তাদের কাছে সেই ইচ্ছেটুকু হারিয়ে ফেলছিল যোগাযোগের কারণে। সেই জায়গায় প্রশাসন তাদের কাছে পৌঁছে গেল। লক্ষ্মী ভান্ডার নিয়ে থেকে শুরু করে সরকারি যত প্রকল্প রয়েছে সমস্ত 37টি প্রকল্প নিয়ে সেখানেই শিবির করা হলো, এবং সেই শিবিরে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু এসে যোগদান করলেন। 160 জন কিন্তু ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন, এবং তারা যাতে এই পরিষেবাগুলোর সাথে যুক্ত হন তার সেই ব্যবস্থাও করে ফেলেছে প্রশাসন। এবং এখন থেকে প্রশাসনের বক্তব্য, আমি জানতে চাইবো এই দুয়ারে সরকার ক্যাম্প এইখানে কতদিন চলবে? দেখো, প্রশাসন থেকে যেই একদিনের শিবির করা হয়েছে এটি, এবং এই একদিনের শিবিরে এদের নাম নথিভুক্ত করা হয়েছে, কিন্তু এই সকল মানুষগুলোর সঙ্গে প্রশাসন সংযোগ রেখে চলবে, এবং প্রশাসনের থেকে একটি দপ্তর থেকে টিম নিয়মিত এদের সঙ্গে যোগাযোগ রাখবে। এদের আর যারা পরিষেবা নিতে আসতে পারেননি তারাও যাতে দ্রুত এই পরিষেবা মধ্যে যুক্ত করা যায়, তাদেরকে সেই প্রচেষ্টা রাজ্য সরকারের পরিষেবা পান সেদিকেই প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছে তারা নজর রাখবেন, এমনটাই জানানো হয়েছে। বেশ শান্তনু, ওখানে মোটামুটি 300 মতন পরিবার আছে, এবং আমাদের ধারণা যে 1200 মতন লোক ওখানে বসবাস করে। রাজ্য স্তরের মিটিং, সেখানে বলে দেওয়া হয়েছিল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর কথা। সেই লক্ষ্যেই আমরা ওখানে আয়োজন করি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নৌকায়, এবং তারপর 7 কিলোমিটার রাস্তা ট্রাক্টরের ট্রলিতে করে আমরা আমাদের সমস্ত বিভাগ ওখানে গিয়ে পৌঁছাই, এবং ওখানের লোকজন খুব ভালো সাড়া দিয়েছে। দুয়ারে সরকার 24 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, এটা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো গত বছর যেটা ছিল যখন আমাদের 2600 মতন ক্যাম্প হয়েছিল, এবার আমরা 2800 মতন ক্যাম্প করেছি, মানে এটা ক্যাম্পের সংখ্যা বাড়িয়েছি। এবার একটা অন্য ছবি আপনাদের দেখাবো। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্প চলছে, কিন্তু সেই ক্যাম্পে সাহায্য করছেন কারা? বামেরা। দেখুন, ফর্ম ফিল আপ থেকে নাম নথিভুক্ততে সাহায্য বামেদের। দাসপুরে দুয়ারে সরকার ক্যাম্পে সৌজন্য বিনিময়। বাম কর্মীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল। বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশে থেকে কিভাবে তাদের পাওয়ানো যায় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। যাদের অসুবিধা আছে তাদের দেখভাল করার চেষ্টা করছি। আজকে দুয়ারে সরকারে আমরা সবাই ছিলাম। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য যে সমস্ত মানুষকে এখানে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকরাই এই পরিষেবা দিলে তা নয়, এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য এখানে আসছে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য প্রয়াস।
এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে একই মার্কেট দুবার উদ্বোধন হচ্ছে, একই রাস্তা দুবার উদ্বোধন হচ্ছে। এবার বাদুড়িয়ায় একই রাস্তা দুবার উদ্বোধন হলো। বাদুড়িয়ার যদুরহাটিতে উদ্বোধনে রীতিমতো বিতর্ক। গোষ্ঠীতন্ত্রের জেরে দুবার উদ্বোধন, বিধায়ক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিভাগ। 26শে জানুয়ারি এই যে রাস্তা, এই রাস্তার উদ্বোধন করেছিলেন বিধায়ক, আর গতকাল আবার সেই রাস্তার উদ্বোধন করেন শিক্ষা কর্মাধ্যক্ষ। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কেন এই দুবার করে উদ্বোধন হলো একই রাস্তার? দেখো, প্রথমেই বলি, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এখন বাদুড়িয়ার সাধারণ মানুষের কাছে, যে একই রাস্তা দুবার করে কেন উদ্বোধন হলো। প্রথমে এই যে জেলা পরিষদের বরাদ্দ টাকায় যে রাস্তাটা তৈরি হয়েছিল যদুরাটি উত্তর পঞ্চায়েত এলাকায়, সেখানে গত 26 তারিখে বাদুড়িয়ার যে বিধায়ক কাজী আব্দুল রহিম ওরফে দিলু, তিনি উদ্বোধন করেন। এবং তারপরে 27 তারিখে সেখানকার যে জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন, তিনি তার লোকজন নিয়ে গিয়ে সেখানে সেই একই রাস্তা আবার উদ্বোধন করে। এখানে সব থেকে বড় প্রশ্ন, যে একটা উদ্বোধন করতে কিন্তু একটা অর্থ খরচা হয়, সেই খরচাটা কোথা থেকে কাটলো? সরকারি খরচে কি এই দুটো উদ্বোধন হলো, নাকি নিজেদের গাঠির পয়সা না পার্টির পয়সা এই উদ্বোধন হলো? আর এইখানে কিন্তু একদম তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এলো। এবং এই যে উদ্বোধন, সেই নিয়ে কিন্তু রীতিমতো বিরোধী যেসব রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু একদম ময়দানে নেমে পড়েছে। তারা প্রকাশ্যে বলছে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা যেহেতু 2026 সালে ভোট আসছে, বিধানসভার ভোট, কার কর্তৃত্ব থাকবে এই বাদুড়িয়া বিধানসভায়, দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তার লড়াই চলছে এই বাদুড়িয়াতে। যে কারণে একই রাস্তা দুবার করে উদ্বোধন হলো। আর এই নিয়ে চর্চাই কিন্তু শুরু হয়েছে বিধানসভা বাদুড়িয়া এলাকা জুড়ে। বেশ, 18 নম্বর জেলা পরিষদের যে সদস্য, তারই অনুরোধে গেছিলাম। এখানে আবার কেউ এসে উদ্বোধন করছেন, এই বিষয়টা আমি বলতেও পারবো না, সেটা তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। বাদুড়িয়া যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের যারা জেলা পরিষদের রাস্তা, একবার উদ্বোধন হওয়ার পরও আরেকবার উদ্বোধন হলো। এক রাস্তা দুবার উদ্বোধন হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। 25শে জানুয়ারি আমরা একটা খবর দেখেছিলাম, এই যে আবাস উপভোক্তার বাড়ি কারসাজি, যিনি কিনা সমীক্ষক তার কারসাজি, কারণ গোয়ালঘর, তার বাড়ির যে গোয়ালঘর, সেই গোয়ালঘর দেখিয়ে স্বামীর নামে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা, এই খবর আমরা সম্প্রচার করি বা নিউজ 18 বাংলার খবরের জের। বাংলার বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকা ফেরত দেওয়া হলো। টাকা ফেরত দাসপুরের আশাকর্মীর, বিডিওর কাছে 60,000 টাকা ফেরত আশাকর্মীর। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। সুকান্ত রয়েছে। সুকান্ত, আমরা 25 তারিখ এই খবর দেখেছিলাম, আজ 28 তারিখ, এবার টাকা ফেরালেন, কি বললেন, তারপর কি উঠে এলো? দেখো তমশ্রী, আমরা যে খবরটা কয়েকদিন আগে অর্থাৎ 25শে জানুয়ারি দেখিয়েছিলাম, দেখানোর পরেই কিন্তু প্রশাসন নড়িচড়ে বসে এবং সম্পূর্ণ তদন্ত শুরু করে দাসপুর ওয়ানের ভিডিও। এবং তারপর জানা যায় যে হ্যাঁ, প্রকৃত ওই তথ্য গোপন করে তারা কিন্তু আবাস যোজনায় নাম তুলেছিলেন। অর্থাৎ ওই যে দাসপুর 1 নম্বর ব্লকের ডিহিচেটুয়া গ্রামের যে আশা কর্মী, তিনি কিন্তু তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি একটা গোয়াল বাড়িকে দেখিয়ে তার স্বামীর নামে আবাস যোজনার তালিকায় নাম তুলেছিলেন, এবং যার ফলে তিনি 60,000 টাকা প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছিলেন। বাড়ির সরঞ্জাম তো তৈরি হয়েছিল, কিন্তু তারপরে আমরা সেই খবর তুলে ধরি এবং তারপরে বিডিও অফিসে গিয়ে 60,000 টাকা বিডিওর হাতে ফেরত দিয়ে আসেন ওই আশা কর্মী। বিডিও অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে আমরা তদন্ত করে দেখতে পাই যে তথ্য গোপন করে তিনি বাড়ি নিয়েছিলেন, তিনি আবাস যোজনার তালিকায় বাড়ি পাওয়ার উপযুক্ত নন, কারণ তার পাকা বাড়ি রয়েছে, যার ফলেই তার কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে। এক কথায় বলাই যায় নিউজ 18 বাংলার খবরের জেরে কিন্তু টাকা ফেরত পেল প্রশাসন। প্রথম কিস্তিতে 60,000 টাকা যেটা ঢুকেছিল, উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন। মানে ব্লক প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু টাকাটা আমাদের কাছে আজকে ফেরত করে দিয়ে গেলেন। 25শে জানুয়ারি সেই আশাকর্মী যিনি আজ 60,000 টাকা ফেরত দিলেন বিডিওর কাছে, 25শে জানুয়ারি তিনি কি বলেছিলেন শোনাবো।
আপনি সার্ভে আমি করেছিলেন সার্ভে তো? করতেছিলাম, আমার উপর আমি শুধু ঘর চিনি দিয়া, এটা বামাচাকির বাড়ি, সার্ভের কাজ করছিল ছিলেন তো? হ্যাঁ, অফিসার কাজ আশা করেছে। কর্মীকে সার্ভের দায়িত্ব দিয়েছিল না, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ আমরা সরকার জানি। দেয়নি, অফিসার কাজ করেছে, আশা কর্মীকে শুধু কোন বাড়ি চিনি সরকার দেওয়ার দিয়েছিল? জন্য। কেন্দ্র সরকার? এইবারে লিস্টে বলা ছিল বাড়ি চিনানাটাও সার্ভে। হ্যাঁ, না, বাড়ি চিনানাটাও হ্যাঁ, সার্ভে। বাড়ি শুধু চেনানোর জন্য আগের বারে লিস্টে আমার পড়ে। আপনি আমার কথার উত্তর দিন, আপনার আচ্ছা, বকা আমি ঠিক আছে, শুনবো ঠিক না। আছে, আমার বকা শুনতে হবে। আমি কি বলছি? প্রথমবারে আমাকে যখন লিস্টে দেওয়া হয়েছিল দায়িত্ব, তখন আমার সঙ্গে গন্ডগোল করেছিল পার্টিগত ব্যাপারে, বাইরের লোক পার্টি থেকে। তো শুনছি না আমি কি গ্রামে- বলছি? হ্যাঁ, আপনি যারা আশা কর্মী তো? হ্যাঁ কি না? হ্যাঁ, যারা আশা কর্মী তো? আপনি হ্যাঁ। বাড়ি দেখেছিলেন তো? হ্যাঁ, যারা ব্যাস, ও অতটুকুই, আর কিছু নয়, আর কিছু আমার লাগবে শুধু না। দায়িত্ব ছিল বাড়িটা দেখানো।